আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই শনাক্তের অনুপযোগী। ডিএনএ সংগ্রহের পর বরগুনায় 23 জনকে গণকবর, অপমৃত্যুর মামলা। অগ্নিদগ্ধ 21 জনকে বরিশাল থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল, বিভিন্ন এলাকায় উদ্বেগ উৎকণ্ঠা। করোনায় মারা গেলেন সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জানাজা কাল। এবং শান্তির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে বড়দিন। দেশ ও জাতির কল্যাণে গির্জায় গির্জায় প্রার্থনা। সংবাদে এছাড়াও থাকছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় দেশের অর্থনীতি, সম্ভাবনাময় ই কমার্স বাণিজ্য বিতর্ক নিয়ে প্রতিবেদন। এবার পুরো সংবাদ। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত 23 জনকে বরগুনায় জানাজা শেষে গণকবর দেওয়া হয়েছে। আজও গতকাল মিলিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 14 জনের মরদেহ। এই ঘটনায় মোট 38 জনের লাশ উদ্ধার হয়। বাকি একজন মারা যান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনায় অনেকে নিখোঁজ থাকলেও তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। সঠিক তথ্য জানতে বরগুনায় ডিসি অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বরগুনা প্রতিনিধি মোস্তফা কাদেরের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মরদেহগুলো শুক্রবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বেশিরভাগ মৃতদেহই আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় চেনার উপায় ছিল না। তাই শনাক্তে তাদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, বরগুনায় আগে একসাথে আগুনে পোড়ায় এত লাশ দেখেননি কেউ। আমার 9 বছর আমার ছোট একটা বাবুকে খুঁজতে আসছে আমার বোন। আমার বাবা ওখান থেকে খুঁজতেছে আমার মাকে আর আমার বোনকে, কিন্তু কাউকে পাইনি। পরিচয় শনাক্ত হওয়ায় 7 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। পরে বরগুনা সার্কিট হাউস মাঠে 30 জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার অসংখ্য মানুষ। জানাজা শেষে সদর উপজেলার পোটকাখালী কবরস্থানে গণকবর দেওয়া হয় লঞ্চ দুর্ঘটনায় নিহত 30 জনকে। এর আগে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন ঝালকাঠি থেকে 37 জনের লাশ গ্রহণ করেন। সেখানে শনাক্ত হওয়ায় 4 জনের লাশ স্বজনদের কাছে বুঝিয়েও দেন তিনি। নিহতদের স্বজনদের সামাল দিতে বরগুনা জেনারেল হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পৌর মেয়র ও সিভিল সার্জন সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঝালকাঠি থেকে আনা 37 জনের লাশের মধ্যে 35 জন ঘটনাস্থলে ও 2 জন হাসপাতালে মারা গেছেন। প্রত্যেকে 25,000 টাকা করে তাদেরকে লাশ দাফন করার জন্য দিয়েছি। ডিএনএ টেস্টের মাধ্যমে যদি কারো কোনো লাশ শনাক্ত করা সম্ভব হয়, তাহলে আমরা কবরটি তাদের স্বজনদের বুঝিয়ে দেব এবং সেই সাথে লাশ দাফনের জন্য যে আমাদের যে অনুদান দিতে আছে সেটা তাদের স্বজনদেরকে আমরা হস্তান্তর করব। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ আগুন লেগে হতাহতের এ ঘটনা ঘটে। বিপ্লব রায়, এটিএন বাংলা। ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন। আর স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, মরদেহ সৎকার আর আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এমভি অভিযান 10 লঞ্চে ছিলেন ফাতেমা বেগমের ছেলে, তার বউসহ পরিবারের 9 সদস্য। আগুনে নিমেষেই নিভে গেছে তার পরিবারের 5 সদস্যের প্রাণ। ছেলে রাসেলের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।
পোস্ট অপারেটিভের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া যেন কিছুই করার নেই তাঁর। এই আক্ষেপই কুড়ে কুড়ে খাচ্ছে ফাতেমা বেগমকে। চারদিকে অথই পানি, অথচ নেভানো যায়নি লঞ্চের ভয়াবহ আগুন। দেশের একমাত্র আগুনে পোড়া রোগীদের নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের। ভয়াবহ এই দুর্ঘটনার দায় কার, এমন প্রশ্ন স্বজনদের। 5 জন নিখোঁজ আর 4 জন পাইছি। তাই 2 ছেলে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করছে, কিন্তু সে পারে নাই। লাস্টে এগোর সামনে বাচ্চা 2টা মারা গেছে। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 6 জনের অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে আছেন 2 জন। এরকমভাবে বান রোগী কোনো সময় একদম শঙ্কামুক্ত বলা যায় না। বাংপুরে একজন 10% বানও যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে না যায় ততক্ষণ আমরা একদম বলতে হবে। তবে বেশি খারাপের মধ্যে 5-6 জন আছি আর কি। চিকিৎসাধীনদের খোঁজ খবর নিতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। তিনি জানান, আগুনে পোড়াদের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এই দুর্ঘটনায় লঞ্চের এই যাবৎ যে কিছু সময় পূর্বে যে তথ্য আছে, সব মিলিয়ে প্রায় 41 জনের মতো মারা যায়। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে 1.5 লাখ টাকা, আর যারা চিকিৎসাধীন আছে 50,000 টাকা। তারপরে আমাদের হাসপাতালের পক্ষ থেকে যে ব্যয়ভার লাগে ঔষধপত্র সব আমরা সরবরাহ করব। শুক্রবার ভোরে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ এই আগুনের ঘটনায় এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে প্রস্তুতি। এ দফায় 118 উপজেলার 8 শতাধিক ইউনিয়নে ভোট নেওয়া হবে। নির্বাচন পূর্ব সহিংসতার কারণে ভোট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে বিভিন্ন এলাকায়। তবে আইন শৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন একরামুল হক সাইম। তৃণমূলে চলছে ভোটের প্রস্তুতি। চতুর্থ দফায় 118 উপজেলার 838টি ইউনিয়নে প্রায় 10,000 কেন্দ্রে নেওয়া হবে ভোট। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3,814 জন। এছাড়া সাধারণ সদস্য পদে 30,000-এর বেশি ও সংরক্ষিত সদস্য পদে 9,500 প্রার্থী ভোটে লড়াই রয়েছেন। তবে এরই মধ্যে চেয়ারম্যান পদে 48 জন সহ 3 পদে 295 জন নির্বাচিত হয়েছেন বিনা ভোটে। সারা দেশে ইউপি নির্বাচনের প্রথম 3 দফা ভোট ও চতুর্থ দফা নির্বাচন পূর্ব সহিংসতায় 80 জনের বেশি নিহত হয়েছে। এই দফার ভোটকে ঘিরেও উত্তেজনা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তবে ভোটারদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই দফার 38টি ইউপিতে ভোট গ্রহণ হবে ইভিএমে। বাকি 800 ইউনিয়নে নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে জিয়া শিশু একাডেমি আয়োজিত শাপলাকুড়ি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করা খালেদা জিয়া এখন সরকারের নির্যাতনের শিকার। দেশে অন্ধকার সময় চলছে দাবি করে সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান তিনি। যিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তার 2 শিশু সন্তানকে নিয়ে সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, আমাদের জন্য বন্দী ছিলেন, তাদেরকে আমরা কেন জানি না সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবার টুঙ্গিপাড়ায় আয়োজন করা হবে 5 দিনব্যাপী লোকজ মেলা। থাকছে 2 দিনের আলোচনা অনুষ্ঠান। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজনের প্রস্তুতি সভায় এসব তথ্য জানান আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি জানান, 10 জানুয়ারি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 থেকে 17 জানুয়ারি চলবে লোকজ মেলা। সেখানে ফুটিয়ে তোলা হবে দেশের 64 জেলার ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। এবার একটু কর্মসূচির সাথে একটু ব্যতিক্রম হলো এইটা, যে এটাকে আমরা বঙ্গবন্ধু যেখানে শুয়ে আছে টুঙ্গিপাড়া, এবং সেইখানেই আমরা একটা
কেন্দ্রীয় আওয়ামী লীগের তরফ থেকে আমরা সেখানে অনুষ্ঠান করব এবং বঙ্গবন্ধুর বিষয়ে বিভিন্ন বুদ্ধিজীবী বা আওয়ামী লীগ নেতারা এবং সুধী সমাজ, সেখানে আওয়ামী লীগের তরফ থেকে 2 দিন আলোচনা হবে। বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। রাজধানীতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ষড়যন্ত্রকারীদের জবাবদিহিতার আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান আইজিপি। রিপোর্ট করছেন জিএম তসলিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জুম বাংলা ইয়থ ফাউন্ডেশন। এতে পুলিশ প্রধান জানান, এখনও দেশের বিরুদ্ধে বিদেশিদের সহায়তায় ষড়যন্ত্র করছে একটি মহল। দেশের উন্নয়নে খামছে ধরা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আইজিপি। বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের মাটি খুবই উর্বর, এখানে সোনা ফলে, সেই সঙ্গে পরগাছাও ফলে। তো এই পরগাছার যে বিষয়টা অনেক সময় দেখা যায় যে ফসল থেকে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। তো এই বিষয়টা আমাদের সবসময় পিছন থেকে খামছে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সমস্ত ষড়যন্ত্রকে পিছনে ফেলেই আজকে এই 50 বছরে উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েট করেছে। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই মধ্যমায় দেশ হিসেবেও গ্রাজুয়েট করব এবং এই সমস্ত ষড়যন্ত্রের শিকল ভেঙে এবং এই বিশেষ করে এই দেশের মধ্যে থাকা পরগাছাদের শিকল ভেঙে আর কি, ষড়যন্ত্রের শিকল ভেঙে। পুলিশ প্রধান আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শনাক্ত করার কাজ চলছে। আমরা ভিক্ষুকে জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাই না, বাট অনেকে আছেন বাইরে থেকে পয়সা আনেন, এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। তো আমাদেরকে এটাও দেখতে হবে একটা পর্যায়ে, যাতে করে এই বিদেশ থেকে পয়সা এনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেন, দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে পিছন থেকে খামচে ধরতে চান, এদেরকেও বোধহয় সময় এসছে এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসার জন্য। পরে সুবিধাবঞ্চিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন পুলিশ প্রধান। এ সময় পুনাক সভানেত্রী ও আইজি পত্নী জিশান মির্জা উপস্থিত ছিলেন। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়মিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,056 জনে। একই সময় 13,699টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 275 জনের। শনাক্তের হার 2.1%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় প্রাণ হারানো ব্যক্তিটি 60 পুরুষ। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও 224 জন। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর গির্জাগুলোতে করোনা মহামারী থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। 5 তারকা হোটেলে ক্রিসমাস কিডস পার্টির পাশাপাশি বিভিন্ন উপহার নিয়ে হাজির হন সান্তা ক্লজ। জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 2000 বছর আগে এই দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বেথলেহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন খ্রিস্টান সম্প্রদায়। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সকালে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনায় যোগ দেন অসংখ্য মানুষ। প্রার্থনার পাশাপাশি ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে স্মরণ করা হয় যীশু খ্রিস্টকে। পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান যীশু খ্রিস্ট। মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠা সহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন তিনি। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ অনুসরণের প্রার্থনা ছিল গির্জাগুলোতে। প্রভু যীশু খ্রিস্টের আগমন, তার জন্মতিথি আমাদের মধ্যে বয়ে আনুক অনেক শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করেন, আমরা যাতে সবাই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করি। করোনা মহামারীর কারণে আগের বছর কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবছর খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছেন।
এই বড়দিনটা পালন করে আমরা সবার কাছে আশীর্বাদ চাই। বড়দিনটা আমরা সবাই অংশগ্রহণ করেছি, অনেক আত্মীয় স্বজন আসে, তাদের সাথে দেখা হচ্ছে। গতবারের তুলনায় এবার একটু ভালো লাগছে, আর চাই আগামী বছর যেন করোনা মুক্ত হইতে পারে। বড়দিন উপলক্ষে আসা আমার ফ্রেন্ডদের সাথে গির্জাতে আসা আর কি প্রার্থনা করার জন্য মনে আনন্দ লাগতেছে আরো, যাতে সামনে বছর আরো ভালো করে করতে পারি। গির্জায় আসলে সবার সাথে দেখা হয়, মা বাবার সাথে ভালো একটা সময় কাটে। বড়দিন ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে ক্রিসমাসের সাজে সাজানো হয়েছে। শিশুদের জন্য আয়োজন করা হয় ক্রিসমাস কিডস পার্টির। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যীশু খ্রিস্ট যে বাণী রেখে গেছেন, সেই বাণী অনুসরণ করে প্রত্যাহিক জীবনে তার আদর্শ অনুসরণ করে জীবনযাপন করতে পারলে পৃথিবী হবে আরও শান্তিময়। তাই ভক্তরা চাইছেন যীশু খ্রিস্টের আদর্শ প্রতিনিয়ত অনুসরণ করতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রিয়াজউদ্দিনের বয়স হয়েছিল 77 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম কর্মীদের মাঝে। আগামীকাল জাতীয় প্রেস ক্লাব এবং জন্মস্থান নরসিংদীতে নামাজে জানাজা শেষে রিয়াজউদ্দিনকে বনানী কবরস্থানে দাফন করা হবে, জানাচ্ছেন মইনুল হাসান। দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ 11ই ডিসেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানেই শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদক পাওয়া সর্বজন শ্রদ্ধেয় এ সাংবাদিক। আমি আমার প্রাণের আত্মার একটা বুদ্ধ আমি হারিয়েছি। ওনার যারা সহকর্মী, ওনার শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসী সবার কাছে ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি এবং ওনাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করে। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন আর সহকর্মীদের অনেকে। আধুনিক সাংবাদিকতার, বস্তুনিষ্ঠ সাংবাদিকের, সত্য বলার সাংবাদিকতার তিনি অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি সত্যিকার অর্থেই আমাদের অভিভাবক ছিলেন, অত্যন্ত শুদ্ধ সাংবাদিক ছিলেন। পরে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় তার বাড়িধারার বাসায়। রিয়াজউদ্দিন আহমেদ 1945 সালে নরসিংদীর মনোহরদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি 4 বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ 1993 সালে 21শে পদক লাভ করেন। রোববার সকাল 11টায় রিয়াজউদ্দিন আহমেদের দীর্ঘদিনের কর্মস্থল জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি নরসিংদীতে এবং সবশেষ রাজধানীর বাড়িধারা জামে মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে ফিরে দেখা 2021। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনন্য উচ্চতায় পৌঁছেছে দেশের অর্থনীতি। করোনায় এবছর প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগলেও রেকর্ড গড়েছে অর্থনীতির আকার, মাথাপিছু আয় ও রপ্তানিতে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের নাম লেখাতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জনের নতুন মাইলফলক। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল রাতারাতি ফুলে ফেপে ওঠা ই ভ্যালি, আলিশা মার্ট ও ধামাকার মতো ডিজিটাল ব্যবসার অস্বাভাবিক উত্থান পতন আর প্রতারণার শিকার লাখো গ্রাহকের নিঃস্ব হবার খবর। শরফুল আলমের রিপোর্ট। মহামারী করোনায় ঘরে বসে কেনাকাটার সহজ মাধ্যম ছিল অনলাইন ভিত্তিক বাজার। ই কমার্স সাইটগুলোতে নগদ ও বিকাশের মতো মোবাইল ওয়ালেটের পাশাপাশি কার্ডের মাধ্যমে রেকর্ড পরিমাণ লেনদেন হয়। এই সুযোগে লোভনীয় অফারের ফাঁদে ফেলে অস্বাভাবিক মূল্য ছাড় ও ক্যাশব্যাকের নামে ৪৫ লাখ গ্রাহকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় ইভেলি, ধামাকার মতো বেশ কয়েকটি ডিজিটাল কোম্পানি। এই ঘটনায় ভোক্তা অধিকার আইনে ৭,০০০-এরও বেশি মামলা হলেও অর্থ ফেরত পাননি গ্রাহক, ডিলার ও সরবরাহকারী।
এসব অর্থ ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে তারা। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক গ্রেপ্তার হন এসব ই-কমার্স প্রতিষ্ঠানের কর্ণধার। শুধু তাই নয়, এসব প্রতারণামূলক ব্যবসার সাথে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম আসায় আলোচনায় নতুন মাত্রা যোগ করে ই-কমার্স ব্যবসা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়। তবে করোনার দুঃসময়েও এবছর সুখবর ছিল রপ্তানি আয়ে। নানা বাধা সত্ত্বেও দেশের অর্থনীতির আকার হয়েছে প্রায় $411 বিলিয়ন। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে রেকর্ড প্রবৃদ্ধিতে পোশাকের রপ্তানি হয়েছে প্রায় $20 মিলিয়ন। It's definitely a good year for the government as well as the private sector. মাথাপিছু আয় 15 ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে $2,554। বছরের শুরুতে প্রবাসীদের পাঠানো আয় সন্তোষজনক থাকলেও শেষের দিকে টান পড়ে রেমিটেন্সে। এটা আমার একটা প্রত্যাশা যে $25 বিলিয়ন গত বছর 25-এর কাছাকাছি ছিল, এবার আমরা 25 আমরা এক্সিড করতে পারবো ইনশাআল্লাহ রেমিটেন্সকে। অতিমারির মধ্যেও থেমে থাকেনি নিত্যপণ্যের বাজার। পেঁয়াজ, মরিচের অতিরিক্ত ঝাঁজ আর ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি ছিল বছর জুড়ে। পরিস্থিতি সামলাতে চালু করা টিসিবির খোলা বাজারের ট্রাকে দেখা যায় নিম্ন মানুষের দীর্ঘ অপেক্ষা। বিভিন্ন সংস্থার গবেষণা জানায় মূল্যস্ফীতি আর আয় বৈষম্যের কারণে অতিমারিতে নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2.5 কোটি মানুষ। বছরের শেষের দিকে ডিজেল, কেরোসিনের দাম লিটারে 15 টাকা বৃদ্ধিতে ভোক্তার ব্যয় বাড়ে। স্বল্প আয়ের যারা মানুষ তারা কিন্তু এখনো পূর্বাবস্থায় যেতে পারেননি। চাঙা শেয়ার বাজারের সুবাদে সূচক 7,000-এর মাইলফলক ছাড়ালেও বছর শেষে তাতেই ভাটা পড়ে দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির রশি টানাটানিতে। তবে সবচেয়ে বড় পাওয়া ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে দেয়া উন্নয়নশীল দেশের উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। ইতিবাচক এই খবরে দেশে বিদেশে বাণিজ্য বাধা দূর হবে, নতুন বছরে খুলে যাবে অর্থনীতির সম্ভাবনার দ্বার, সেই প্রত্যাশা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সুশাসনের অভাবে লঞ্চ দুর্ঘটনা হয়েছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য দলটির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের 58 বর্ষে পদার্পণ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার ও এইচডি সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, বিটিভির দর্শক কমেনি, অনুষ্ঠানের মানও আগের চেয়ে ভালো হয়েছে। আমাদের দেশে অতীতে সবসময় দুর্ঘটনা হচ্ছে। এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। একটি দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মান্না সাহেব সহ তারা যে বক্তব্য রাখছেন, এতে বোঝা যায় তাদের রাজনৈতিক দেউলিয়াপনার থেকেই তারা এই ধরনের বক্তব্য রাখছেন। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর অন্যতম এই অগ্রাধিকার প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 3,808টি পরিবারের পুনর্বাসন সহ তাদের আয়ের পথ উন্মুক্ত করা প্রকল্পের মূল লক্ষ্য। এর বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এতে থাকছে 119টি 5 তলা ভবন, ধর্মীয় উপাসনালয়, আশ্রয়কেন্দ্র, খেলার মাঠ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা সহ বিভিন্ন স্থাপনা। 2023 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান। বান্দরবানের সাঙ্গু নদীর তারাছা এলাকায় নিখোঁজ নারায়ণগঞ্জের 2 পর্যটক ভাই বোনের মধ্যে বোন মারিয়াম আদনিনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে। নিখোঁজ আনাফ আকিবের সন্ধানে অব্যাহত রয়েছে তল্লাশি। শুক্রবার নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের 10 জনের একটি দল ইঞ্জিন বোট নিয়ে সাঙ্গু নদীতে বেড়াতে যায়। পরে গোসল করতে নামলে পানিতে তলিয়ে মারিয়া ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নিখোঁজ হয় 2 ভাই বোন আহনাফ আকিব ও মারিয়াম আদনিন। তাদের উদ্ধারে তল্লাশি চালায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঢেলে সাজানো হচ্ছে রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের বিনোদন কেন্দ্রকে। সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের উদ্যোগে এরই মধ্যে শুরু হয়েছে এর উন্নয়ন কাজ। বিনোদন কেন্দ্রে এবার যোগ হয়েছে বিচ বাইক ও বিচ চেয়ার। লালন শাহ পার্ক মুক্তমঞ্চ সংলগ্ন চরে আনুষ্ঠানিকভাবে 2টি বিচ বাইক ও 10টি বিচ চেয়ারের উদ্বোধন করেন সিটি মেয়র। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে পুড়িয়ে ও গুলি করে 30 জনের বেশি মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে কায়া রাজ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়। শনিবার এসব লোকের মরদেহ উদ্ধার করা হয় বলে দাবি করেছে ক্যারেন হিউম্যান রাইটস গ্রুপ। তবে মিয়ানমার সেনাবাহিনীর দাবি অজ্ঞাত সংখ্যক অস্ত্রধারীদের গুলি করে হত্যা করা হয়েছে। বলা হয়েছে 7টি গাড়িতে ছিল সন্ত্রাসীরা। টহল সেনাদের কথা শুনে গাড়ি না থামানোয় তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এবার পার্টিক্স খেলার খবর। নিউজিল্যান্ডে এখনো কোনো জয় নেই বাংলাদেশের। এমনকি কিউয়েদের মাটিতে কোনো ম্যাচেই হার এড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে 2017 সালের ওয়েলিংটন টেস্ট এবার প্রেরণা যোগাচ্ছে টাইগারদের। কারণ সেই ম্যাচে সাকিবের ডাবল সেঞ্চুরি আর মুশফিকের সেঞ্চুরিতে 600-র কাছাকাছি রান তুলেছিল লাল সবুজের দল। নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, ওই ম্যাচে হারলেও এবার আরও ভালো কিছু করতে চায় তার দল। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্টচার্চে। গতকাল সকালে আমাদের জিম সেশন ছিল একটা। আগামী 2 দিন অর্থাৎ 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো। ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে। 30 তারিখে আমাদের ব্রেক হবে আবার। 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো। কারণ নিউজিল্যান্ডে আমরা 10টা টেস্ট ম্যাচ খেলেছি, এটা যার রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে 5-এ এর পরে হেরেছিলাম। তো এটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতকে 227 রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ। শারজায় ব্যাটিংয়ে নেমে 49 ওভার 2 বলে 291 রানে অল আউট হয় বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলাম 119 বলে করেন 112 রান। মেহরাব 24 বলে করেন 42 রান। জবাবে বাংলাদেশের বোলিং তোপে 25 ওভার 3 বলে মাত্র 64 রানে গুটিয়ে যায় কুয়েত। বাংলাদেশের তরুণদের পক্ষে রিপন মণ্ডল 3টি উইকেট তুলে নেন। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলের জয়সূচক গোল করা আনাই মগিনীর পরিবারকে নিয়ে তার গ্রামে বইছে উৎসবের আমেজ। মগিনীর কৃতিত্বে নিজেদের সন্তানদেরও ফুটবল খেলতে উৎসাহ দিচ্ছেন গ্রামবাসী। তবে দেশের জন্য সাফল্য বয়ে আনা আনাই মগিনী আর আনুচিং মগিনীর বাড়িতে যেতে এখনও পার হতে হয় বাঁশের সাঁকো। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো ছবিতে এস.এম. আশরাফের রিপোর্ট। এক গোলেই ইতিহাস। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলের প্রথম আসরে দেশকে চ্যাম্পিয়ন করলেন পাহাড়ি কন্যা আনাই মুগিনী। ফাইনালে খেলা হয়নি যমজ বোন আনুচিং মুগিনীর। জাতীয় দলে খাগড়াছড়ির এই দুই বোন ইতিমধ্যেই নিজেদের বানিয়ে ফেলেছেন অপরিহার্য সদস্য। দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা এই দুই ফুটবলারের বাসস্থান দেখে অবাক হবেন সবাই। বাড়িতে যেতে হয় বাঁশের সাঁকো পার হয়ে। চলাচলের জন্য নেই ভালো রাস্তাও। তবে আর্থসামাজিক অবস্থা আনুচিংয়ের কৃতিত্বে উৎসব উদযাপনে এতটুকু ভাটা পড়েনি। তাদের মতো পরিবারও ভাসছে প্রশংসায়। আমাদের এলাকার দুই মেয়ে ফুটবল জয়ে আমরা খুশি। বাংলাদেশ জয় হয়েছে, তাতে আমরা অন্তত খুশি। খুব আনন্দ হয়েছে এবং আমরা আশা করি আরো সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাই মগিনীকে নিয়ে অভিনন্দনের বন্যা বইছে। বল খেলায় আমি আনন্দ হয়েছে, খুশি হয়েছে। গ্রামবাসীরা আনন্দ খুশি হয়ে গেছে। দেশবাসীরা আমার মেয়েদেরকে আশীর্বাদ দিয়ে দিবে। পরিবার ও এলাকাবাসীর স্বপ্ন দুই বোন একদিন বিশ্বকাপে খেলবে এবং জয় ছিনিয়ে এনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই শনাক্তের অনুপযোগী। ডিএনএ সংগ্রহের পর বরগুনায় 23 জনকে গণকবর, অপমৃত্যুর মামলা। অগ্নিদগ্ধ 21 জনকে বরিশাল থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন কাল, বিভিন্ন এলাকায় উদ্বেগ উৎকণ্ঠা। করোনায় মারা গেলেন সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জানাজা কাল। এবং শান্তির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে বড়দিন। দেশ ও জাতির কল্যাণে গির্জায় গির্জায় প্রার্থনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।